Hello student, welcome to my channel Basic Science Nobun 321. আমি এনজি স্যার। আজকের যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব 2016 ডব্লিউবি বোর্ডের পরীক্ষার যে কেমিস্ট্রি কোশ্চেন তার 3 নম্বরের বড় কোশ্চেন। আমরা আগের ভিডিও 3টের মাধ্যমে 2016 কেমিস্ট্রি পেপারের বাকি কোশ্চেনগুলো আলোচনা করেছি। এই ভিডিওর মাধ্যমে আর বাকি 3 নম্বরের 4টে কোশ্চেন আমরা ডিসকাস করব। দেখো, ক্লাস 11 পরীক্ষাও ক্লাস 12 সঙ্গে প্রায় টাইমিংটা শুধু চেঞ্জ, কিন্তু সব ডে একই দিনেই শুরু হচ্ছে। তো সুতরাং তোমাদের পরীক্ষা কাছে। আমি এর আগে অনেকগুলো ভিডিও 11 জন্য দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ। সেখানে মূল কনসেপ্টের ভিডিও আছে, ম্যাথের ভিডিও আছে, আর ত্রিকোণমিতির ভিডিও আছে, হ্যাঁ, জিওসির কয়েকটা পার্টের ভিডিও আছে। তো সেগুলো তোমরা দেখো। আজকে চলো আমরা 4টে কোশ্চেন যে বাকি আছে সেগুলো আমরা আলোচনা করে নিই। দেখো, ফার্স্ট কোশ্চেন দিয়েছে CaOCl হোলসিএল অণুতে সিএল পরমাণু দুটির জারণ সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে আমাকে দেখো, এই মলিকুলটাকে আমাকে কি করতে হবে? আয়োনাইজ করতে হবে। যদি আয়োনাইজ করি তাহলে এখানে CaOCl প্লাস Cl মাইনাস। দেখো, আমি যদি এটা মার্কিং করে নিই, এটা A, এটা B, তাহলে B চিহ্নিত Cl পরমাণু জারণ সংখ্যা কত হলো? -1। এর মাথায় -1 আছে, তাই এবার আমাকে এটা বলতে হবে এই ক্যাটায়নিক পার্টে যে Cl আছে, Cl পরমাণু আছে, তার জারণ সংখ্যা কত। ধরো আমি কার জানি না, ধরো Cl এর জানি না, x ধরবো। তাহলে +2 প্লাস -2 প্লাস x +1। ওকে, তাহলে দেখো এখানে x আমরা পাচ্ছি +1। তাহলে দেখো A চিহ্নিত Cl পরমাণু জারণ সংখ্যা কত হয় বলো? +1। তাহলে A চিহ্নিত ক্লোরিন পরমাণুর জারণ সংখ্যা হবে +1, B চিহ্নিত ক্লোরিন পরমাণুর জারণ সংখ্যা হবে -1। বুঝা গেল? ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। বলে দেখো, জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান করো। তাহলে আমাদের কিভাবে লিখতে হবে? সেকেন্ড কোশ্চেন বলেছে জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান করো। তাহলে আমাদের যে প্রদত্ত রাসায়নিক বিক্রিয়াটা বলেছে সেটা আমরা আগে লিখে নেব, যেমন ভাবে বলা আছে ওইভাবে কপি করব। ওকে, এবার দেখো লেফট সাইডে যে যে অ্যাটম আছে তাদের আমরা আগে জাজমেন্ট করব। কি কি আছে আমাদের? ফসফরাস, সোডিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন, এই 4টে পরমাণু আছে। ওকে, এবার বলতে দেখো এই 4টে পরমাণুর মধ্যে 3টে পরমাণু সোডিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন, এদের জারণ সংখ্যার খুব একটা পরিবর্তন হয় না। তাহলে পড়ে থাকলো কেবল ফসফরাস। তাহলে লেফট সাইডে ফসফরাস পরমাণু জারণ সংখ্যা বার করতে হবে। রাইট সাইডে যে বলা আছে ফসফরাসের সংগঠিত যৌগগুলো তার মধ্যে ফসফরাসের জারণ সংখ্যা বার করতে হবে। এই কাজটা আমাদের প্রথম।
দেখো ফসফরাস একা আছে, এর জারণ সংখ্যা কি হয় বলো? শূন্য। কোনো মৌল যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় একা থাকে তার জারণ সংখ্যা কত হয় বলো? শূন্য। বা কোনো মৌলের যৌগ যদি থাকে, সেটা আমরা জানি। এই যৌগে কি করতে হবে? ফসফরাসের জারণ সংখ্যা কত তা নির্ণয় করতে হবে। এখানে দেখো ফসফরাস তো জানি না, এক্স ধরলাম। হাইড্রোজেন আমরা জানি +1 × 3 = 0, x আসছে -3, এটা লিখলাম। সেকেন্ড বলছে দেখো এখানেও আমি এটাকে x ধরছি, +1 +1 × 2 + x +-2 × 2 = 0। কারণ আমরা জানি হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত হয় বলো? +1। অক্সিজেনের কত হয় বলো? -2। সোডিয়াম গ্রুপ 1 এ থাকে, তার অক্সিডেশন নাম্বার কত হবে বলো? +1। এই করে আমরা x এর ভ্যালু এখানে পাচ্ছি, দেখো এটা -2, এটা টোটাল 3, আর এখানে +1, এটা পাচ্ছি আমরা +1। তাহলে ফসফরাস একবার 0 থেকে -3 অক্সিডেশন স্টেটে চেঞ্জ হয়েছে, আবার ফসফরাস একবার 0 থেকে +1 অক্সিডেশন স্টেটে চেঞ্জ হয়েছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখছি এটা রিডাকশন হয়েছে, এটা কি হয়েছে বলো? অক্সিডেশন হয়েছে, বা একটা জারণ হয়েছে আর একটা বিজারণ হয়েছে। তাহলে কোন একটা পার্টিকুলার এলিমেন্ট যখন দুটো ভিন্ন জারণ অবস্থায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপনীত হয়, তখন সেই টাইপের রাসায়নিক বিক্রিয়াকে আমরা বলি ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। তাহলে এই রাসায়নিক বিক্রিয়া আমরা আগে লিখবো তাহলে জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া কি করছে বলো? P থেকে Na H2PO2। তাহলে জারণ বিক্রিয়ায় লিখবে এরকম, আমি কিছুটা লিখতে হবে এটা। জারণ বিক্রিয়ায় জারণ সংখ্যার পরিবর্তন ইজিক্যাল টু কত হবে বলো? 0 ছিল +1 হয়েছে, জারণ সংখ্যার পরিবর্তন শুধু মড ভ্যালুটা নেব, ওকে, চিহ্ন দেব না। এটা হলো বিজারণ বিক্রিয়াটা আমরা লিখব, বিজারণ বিক্রিয়া। P থেকে কি হয়েছে বলো? TH3 হয়েছে, আর এখানে জারণ সংখ্যার পরিবর্তন, বিজারণ সংখ্যা বলে কিছু হয় না কিন্তু, সংখ্যার পরিবর্তন = 3, ওকে। এবার লিখব জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ সংখ্যার পরিবর্তনের অনুপাত, এটা অক্সিডেশন রিঅ্যাকশন বাই রিডাকশন রিঅ্যাকশন। অক্সিডেশন রিঅ্যাকশনে জারণ সংখ্যার কত পরিবর্তন হয়েছে? 1। রিডাকশন রিঅ্যাকশনে জারণ সংখ্যার কত পরিবর্তন হয়েছিল? 3, ওকে। এবার দেখো আমরা লিখছি সমতা বিধানের জন্য জারণ সংখ্যার অনুপাত হবে, তাহলে এটা ঠিক থাকবে = 3/1, অর্থাৎ অক্সিডেশন রিঅ্যাকশন যেটা হয়েছে তাকে আমরা 3 দিয়ে গুণ করব, রিডাকশন রিঅ্যাকশন যেটা হয়েছে সেটাকে আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে দেখো অক্সিডেশন রিঅ্যাকশন কোনটা হয়েছিল? অক্সিডেশন রিঅ্যাকশন হয়েছিল এটা, এই ইকুয়েশনটা ইকুয়েশন নাম্বার 1,
রিডাকশন রিঅ্যাকশন এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন নাম্বার 1 ইনটু 3 করলাম, আর ইকুয়েশন নাম্বার 2 ইনটু 1 করলাম, সেটা আমরা লিখে ফেলবো। তাহলে p প্লাস 3 অ্যারো 3 Na H2PO2, ওটা দেখো p অ্যারো PH3। এবার যোগ করব, দুটো ইকুয়েশন আমরা অ্যালজেব্রা যখন যোগ করি সেভাবে যোগ করব। এটা কত পাবো বলো? 4p অ্যারো 3NaH2PO2 প্লাস PH3। ওকে, তাহলে যে এলিমেন্টটার জারণ সংখ্যার পরিবর্তন হয়েছিল সেটা ব্যালেন্স হয়ে গেল। এবার আদার্স যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমাকে ব্যালেন্স করতে হবে। আদার্স এলিমেন্ট মানে সোডিয়াম আছে, এখানে হাইড্রোজেন আর অক্সিজেন আছে। তাহলে সোডিয়াম পরমাণু লিখতে হয় এরকম, সমতা বিধানের জন্য উপরোক্ত সমীকরণে বাঁ দিকে তিনটি NaOH যুক্ত করলাম। ইকুয়েশনে দাঁড়ালো, যেহেতু NaOH বলা ছিল এই জন্য NaOH যুক্ত করলাম, 3NaH2PO2 প্লাস PH3। এবার দেখো আমরা রাইট সাইডে টোটাল হাইড্রোজেন কতগুলো আছে হিসেব করব। এখানে আসছে দেখো 6টা, 3 9টা, 9টা হাইড্রোজেন আছে। লেফট সাইডে হাইড্রোজেন আছে 3টে। ওকে, তাহলে হাইড্রোজেন কতগুলো বাঁ দিকে কম আছে বলো? 6খানা। তাহলে আমরা লিখব এর পরের স্টেপে HOO এর পরমাণু সমতা বিধানের জন্য বাঁদিকে তিনটি H2 এর অণু যোগ করলাম। ইকুয়েশন দাঁড়াচ্ছে এরকম, দেখো ইকুয়েশন এরকম দাঁড়াচ্ছে 4p 3NaOH 3H2O, এটা অ্যারো দিয়ে রাখবো এখন, 3NaH2PO2 প্লাস PH3। দেখো এই ইকুয়েশনে আমরা দেখে নিই সবগুলো অ্যাটম ব্যালেন্স হয়েছে কিনা। 4টে ফসফরাস, এখানে দেখো 3টে ফসফরাস, এই একটা 4টে ফসফরাস। সোডিয়াম এখানে 3টে, এখানে সোডিয়াম 3টে। হাইড্রোজেন এখানে দেখো টোটাল 9টা, 3টে, এখানে 3 2 6, 9টা। এখানে দেখো 3টে, আর এখানে 3 2 6, 9টা। ওকে, অক্সিজেন দেখো এখানে 3টে, এখানে 3টে, 6টা। অক্সিজেন 2, আর এখানে সামনে 3 আছে, 6টা। তাহলে এরপর আমরা কি লিখবো? সুতরাং সমতাযুক্ত সমীকরণটি হলো, সুতরাং সমতাযুক্ত সমীকরণটি হলো, সমতাযুক্ত সমীকরণটি হলো, লিখে দেবো এরকম 4p 3NaOH 3H2O অ্যারো জায়গায় ইকুয়াল সাইন দেবো 3NaH2PO2 প্লাস PH3। ক্লিয়ার?
ওকে, আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। দেখো পরের কোশ্চেন দিয়েছে Na N3 অণুতে n পরমাণুর জারণ সংখ্যা কত। তো দেখো আমরা দেখব যে n এর জারণ সংখ্যা জানি না, তাহলে x ধরবো, তাহলে লিখবো Na N3। এখানে সোডিয়ামের জারণ সংখ্যা জানা +1 × 1, একটা সোডিয়াম আছে, এটা আমরা জানি না, x ধরবো। কটা আছে বলো, 3টে, ইকুয়াল টু কত লিখবো বলো, 0, নিউট্রাল মলিকিউল। তাহলে এটা আমরা লিখছি 3x ইকুয়াল টু -1, x ইকুয়াল টু -1/3। এটা এবার লিখবো আমরা Na N3 যৌগে n পরমাণুর জারণ সংখ্যা কত হবে বলো, -1/3। ওকে, পরের কোশ্চেন দিয়েছে দেখো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। ওকে, যে রাসায়নিক বিক্রিয়াটা বলা আছে এটা আয়নিক ফর্মে বলা আছে, সেটা আমরা রিরাইট করব। MnO4- plus C2O4 2- plus H+ arrow Mn2 plus CO2 plus H2O। হচ্ছে ব্যাপার। তাহলে কি কি এলিমেন্ট আছে আগের মতোই, ম্যাঙ্গানিজ, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন। তাহলে এই চারটে এলিমেন্টের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বারের কোনো চেঞ্জ হয় না। তাহলে আমাদের খুঁজে বার করতে হবে ম্যাঙ্গানিজ আর কার্বনের জারণ সংখ্যা লেফট সাইডে কত, ম্যাঙ্গানিজ আর কার্বনের জারণ সংখ্যা ইকুয়েশনের রাইট সাইডে কত। দেখো এখানে এই যৌগটা যদি আমরা লক্ষ্য করি, এইটা কিন্তু ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা নয়, অনেকে ভুল করবো, এটা নয়, আমাকে বার করতে হবে। তাহলে x প্লাস -2 × 4 ইকুয়াল টু -1। কেন এটা, এখানে x ইকুয়াল টু কত পাচ্ছি বলো, -1 প্লাস 8 ইকুয়াল টু 7। ওকে, তাহলে এই ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত পেলাম, 7। এখানে দেখো ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা অলরেডি বলা আছে, তাহলে এটা থেকে কি পর্যন্ত আসলো, +7 থেকে +2, তাহলে জারণ সংখ্যা কমেছে, এটা কি হলো, রিডাকশন, হ্যাঁ, বা বিজারণ হবে। এবার দেখো C2O4 যোগ 2- যৌগে কার্বনের জারণ সংখ্যা কত, তো সেখানে কার্বন জানি না, x ধরলাম, 2 × x, অক্সিজেন -2 করে চারটে আছে ইকুয়াল টু -2, তাহলে এখানে পাচ্ছি 2x ইকুয়াল টু -2 প্লাস 8, তাহলে x ইকুয়াল টু আসছে এখানে 3। C2O4 2- যৌগে কার্বনের জারণ সংখ্যা কত হলো, +3। এবার দেখো CO2 যৌগের ক্ষেত্রে কি হবে, তাহলে x প্লাস -2 × 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু +4, হ্যাঁ +4 পেল। তাহলে এখানে +3 থেকে কত চেঞ্জ হয়েছে বলো, +4 এ চেঞ্জ হয়েছে। ওকে, তো এটা হবে কত বলো, অক্সিডেশন। তাহলে আমরা এলিমেন্টগুলোর যেগুলো আমরা জারণ সংখ্যার পরিবর্তন হয় তাদের হেল্পে কোনটা অক্সিডেশন কোনটা রিডাকশন সেটা আমরা জাজমেন্ট করে নিলাম। এবার দেখো আমাদের যেটা লিখতে হবে, এবার যেটা আমাদের লিখতে হবে, এবার যেটা লিখতে হবে অর্ধ জারণ বিক্রিয়া। তাহলে অর্ধ জারণ বিক্রিয়া মানে কোনটা, তাহলে C2O4 2- অ্যারো দিয়ে C2। দেখো কার এখানে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, কার্বনের লেফট সাইডে কটা কার্বন আছে বলো, দুটো, রাইট সাইডে কটা কার্বন আছে বলো, একটা, তাহলে এখানে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, এবার দেখো এখানে অক্সিজেন কটা আছে বলো,
চারটে। এখানে অক্সিজেন কটা আছে বলো, চারটে। যদি অক্সিজেন কম বেশি থাকতো তাহলে আমাকে H প্লাস ও ওয়াটার অ্যাড করতে হতো। যেহেতু এখানে অক্সিজেন কম বেশি নেই তাই জন্য ওই স্টেপটা আমরা ছেড়ে যাচ্ছি। এবার দেখছি যে লেফট সাইডে টোটাল আধান কত বলো, -2। রাইট সাইডে টোটাল আধান কত বলো, 0। বোথ সাইডে আধান আমাকে ইকুয়াল করতে হবে। এদিকটা দুটো নেগেটিভ, যদি এদিকে আমরা দুটো ইলেকট্রন অ্যাড করে দিই তাহলে দেখো লেফট সাইডে দুটো নেগেটিভ, রাইট সাইডে দুটো নেগেটিভ, ব্যালেন্স হয়ে গেল। ওকে, তাহলে যখনই আমি ইলেকট্রন অ্যাড করলাম তখন আমি ইকুয়েশন নাম্বার দিয়ে দিলাম 1। ক্লিয়ার? এবার বলছে দেখো পরেরটা, অর্ধ বিজারণ বিক্রিয়া। তাহলে এটা কি লিখবো, দেখো MnO4 মাইনাস অ্যারো Mn2 প্লাস। হ্যাঁ, এখানে কিন্তু একটা খেলা। এবার দেখো এখানে অক্সিজেন কোন দিকে বেশি আছে, লেফট সাইডে বেশি আছে। রিয়াকশনটা কোন মিডিয়ামে হচ্ছে বলো, আম্লিক মাধ্যমে। যদি আম্লিক মাধ্যমে হয় H প্লাস লেখা থাকবে, ক্ষারীয় মাধ্যমে হলে ওই মেশে লেখা থাকবে। এটা আম্লিক মাধ্যমে হচ্ছে, তাহলে যেদিকটা অক্সিজেন বেশি আছে সেই দিকটা অক্সিজেনের ডাবল H প্লাস অ্যাড করব। এখানে কত অ্যাড করলাম বলো, 8H প্লাস। যতগুলো H প্লাস অ্যাড করলাম তার হাফ ওয়াটার উল্টো সাইডে অ্যাড করব। তাহলে এখানে H2O হলো, কটা বলো H2O, এখানে চারটে। এবার দেখো লেফট সাইডে টোটাল চার্জ কত, একটা নেগেটিভ 8টা পজিটিভ, টোটাল কত হচ্ছে বলো 7 পজিটিভ। ওকে, রাইট সাইডে টোটাল চার্জ কত বলো, দুটো পজিটিভ। তাহলে কোন দিকটা পজিটিভ চার্জ বেশি আছে, লেফট সাইডে। কতগুলো বেশি আছে বলো, 5টা। তাহলে পরের স্টেপে আমরা লিখবো এভাবে, MnO4 মাইনাস 8H প্লাস 5 ইলেকট্রন অ্যারো Mn2 প্লাস 4 ওয়াটার। ইকুয়েশন নাম্বার দিয়ে দেবো 2। ক্লিয়ার? ইকুয়েশন নাম্বার কত দিয়ে দেবো, 2। এবার দেখো আমরা এরকম ক্লাস 10-এ কি করেছি বলো, এলিমিনেশন মেথড শিখেছি বা অপনয়ন পদ্ধতি শিখেছি। তাহলে এখানেও আমরা ওই জিনিসটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে দেখো ইলেকট্রন কটা আছে, দুটো। এখানে ইলেকট্রন কটা আছে হলো 5টা। দুটো ইকুয়েশনে ইলেকট্রনের নাম্বার সেম করতে হবে। তাহলে কারণ ইলেকট্রনটাকে আমরা বাদ দিতে হবে, তাহলে আমরা এটা লিখতে পারি ইকুয়েশন 1 into 5 প্লাস ইকুয়েশন 2 into 2 করলে যা আসে। তো দেখো 5 দিয়ে মাল্টিপ্লাই করছি মানে 5C2O4 2 মাইনাস, সবার সঙ্গে মাল্টিপ্লাই হবে 10CO2 প্লাস 10 ইলেকট্রন। এবার দেখো এটাকে সেকেন্ড ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস 10 ইলেকট্রন। আর দেখো 2Mn2 প্লাস প্লাস 8 ওয়াটার। জাস্ট একে আমরা অ্যাড করে দেবো। দেখো অ্যারোর অপোজিট 10 ইলেকট্রন আছে, বাদ দিলাম। বাকিটা নর্মাল অ্যালজেব্রাতে যেরকম অ্যাডিশন করে সেরকম করলাম। এখানে লিখলাম 2MnO4 মাইনাস প্লাস 5C2O4 2 মাইনাস প্লাস 16H প্লাস অ্যারো 2Mn2 প্লাস 10CO2 প্লাস 8H2O। ক্লিয়ার? বাবু এটা যারা ক্লাস 12-এর তারাও কিন্তু এটা দেখো এভাবে, তোমাদের গ্রুপ কেমিস্ট্রি ডি ব্লক ওখানে কিন্তু এই জিনিসগুলো সেম আছে, এটা তোমাদের জানতে হবে। তাহলে এই ব্যাপারটা আমরা দেখো, এটা ব্যালেন্স হলো। ম্যাঙ্গানিজ দুটো ম্যাঙ্গানিজ, অক্সিজেন দুটো কটা হচ্ছে বলো,
8টা, এখানে 20টা 28টা, দেখো এখানে 10 2 20 আর এখানে 8টা 28টা। হাইড্রোজেন কটা হলো 16টা, এখানে হাইড্রোজেন কটা হলো বলো 16টা। কার্বন দেখো এখানে হলো 5 আর 2 10, এখানে কটা হলো বলো 10। তাহলে এটাই হলো সমতাযুক্ত সমীকরণ। কোন পদ্ধতিতে আমরা করলাম? আয়ন ইলেকট্রন পদ্ধতিতে। এবার দেখো তোমাদের যদি এই চ্যাপ্টারটা কোনো গন্ডগোল থাকে, মানে অক্সিডেশন নাম্বার মেথডে ব্যালেন্স করা বা আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করা, এটার যদি কোনো রকম হেল্প লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও। তাহলে এইটার আমি আরও কয়েকটা এক্সাম্পল দিয়ে করিয়ে দেবো। দেখো আরেকটা ইম্পর্টেন্ট কথা, যদি তোমরা এইভাবে যে আমি করালাম তোমরা এভাবে করতে পারো, বা যে স্যারদের কাছে পড়ছো ওরা যে মেথডে করিয়েছে সেইভাবেও ফলো করতে পারো। যেটা করবে সেটা কিন্তু সিঙ্গেল, একাধিকভাবে মনে রাখা দরকার নেই, যে কোনো একটা প্রসিডিওর মনে রাখলেই হবে। যেটা তোমাদের কাছে ইজি মনে হবে সেটাই তোমরা মনে রাখবে। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা ছিল দেখো যে এই কোশ্চেনটা আমরা পরে আসছি, এটা দেখো টেলিং অফ মার্কারি বলতে কি বোঝায়। এখানে বলছে দেখো মার্কারি ওজনের সংস্পর্শে এলে এটি ওজন দ্বারা মার্কিউরাস অক্সাইডে জারিত হয়, যা মার্কারিতে দ্রবীভূত অবস্থায় থাকে। এর ফলে মার্কারির উজ্জ্বলতা নষ্ট হয় এবং মার্কারি কাঁচের গায়ে আটকে যায় বলে তার গতিশীলতা হারায়। এই ঘটনাকে টেলিং অফ মার্কারি বলে। রাসায়নিক বিক্রিয়াটা তুমি এখানে উল্লেখ করতে পারো। ওকে, পরের প্রশ্ন দিয়েছে দেখো যে একটি জলের নমুনায় প্রতি লিটারে 1 মিলিমোল Mg2+ আয়ন আছে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে ওই জলের নমুনায় ক্ষরতা কত নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা লিখতে পারি দেখো অ্যান্সারটা এরকম হবে 1 মিলিমোল সমান 1/1000 মোল বা 0.001 মোল। ওকে, তাহলে দেখো 1 মোল MgCO3 is equivalent to 1 mole CaCO3। ওকে, তাহলে জলের নমুনায় ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়ন উপস্থিত থাকলে সেটাকে আমরা ক্ষরজল বলি। তাহলে এখানে 1 মোল MgCO3 মানে আমরা লিখছি 1 মোল CaCO3। তাহলে এখানে 0.001 মোল MgCO3, এটা কত পাবো বলে 0.001 মোল CaCO3। এবার দেখো CaCO3 এর আণবিক ওজন কত লিখবো? ক্যালসিয়াম হচ্ছে 40, 12 ইন্টু 1 16 ইন্টু 3, এটা আসছে 100। তাহলে 0.001 মোল CaCO3 এর ওজন কত হবে বলো? 100 ইন্টু 1/1000। ওকে, মানে এখানে আসছে 1/10, মানে এটা আসছে 0.1 গ্রাম। ওকে, তাহলে জলের ক্ষরতা সমান লিখবো ppm এককে, ppm এককে। এটা দেখো W2 বাই W ইন্টু কত হবে 10⁶। তাহলে আমরা এটা লিখতে পারি W2 এর জায়গায় 0.1। এখানে দেখো জল 1 লিটার, 1 লিটার জল মানে আমরা কত লিখতে পারি? দেখো 1 লিটার জল আছে, প্রতি লিটার বলেছে কথাটা, মানে যদি জলের ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়
তাহলে 1 লিটার জলকে আমরা 1000 গ্রাম লিখতে পারি, এটা আসছে 10⁶, বা এটা আসছে দেখো 100 ppm। তাহলে উক্ত জলের ক্ষরতার মাত্রা কত হয় বলো? 100 ppm। তাহলে উক্ত জলের নমুনার ক্ষরতার মান হবে 100 ppm। বুঝতে পারলাম? 100 ppm হবে। তাহলে এখানে আমরা এই কোশ্চেনটা একটু নতুন ধরনের, তোমাদের এক্সামেও আসতে পারে, একটু দেখো ভালো করে। আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেনটা দিয়েছে এরকম, 17 দাগে বেশিরভাগ লিথিয়াম লবণ শোধক অবস্থায় থাকে কেন? দেখো হাইড্রেশন অ্যান্সারটা এভাবে হবে, হাইড্রেশন এনথালপি আয়নের চার্জ বাই ব্যাসার্ধ এর উপর নির্ভর করে। গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে ক্ষার ধাতুগুলির ব্যাসার্ধ বৃদ্ধি পায়, সুতরাং হাইড্রেশন এনথালপি ক্রমশ হ্রাস পায়। এলআই প্লাস আয়নের হাইড্রেশনের মান অত্যন্ত বেশি হয়, তাই লিথিয়াম লবণগুলি সাধারণত হাইড্রেটেড অবস্থায় থাকে। ওকে, পরের কোশ্চেন দিয়েছে দেখো, কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতু হাইড্রোক্সাইড উভয়ধর্মী বলছে? তাহলে বেরিলিয়াম হাইড্রোক্সাইড একটি উভয়ধর্মী হাইড্রোক্সাইড। এখানে অক্সাইড নয়, হাইড্রোক্সাইড কোশ্চেনটা ছিল, হাইড্রোক্সাইড কি ছিল বলো কোশ্চেনটাতে? হাইড্রোক্সাইড ছিল। হ্যাঁ, এটা ধাতুর হাইড্রোক্সাইড। আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। দেখো পরের কোশ্চেন দিয়েছে হাইড্রোলিথ কি, আর তারপরে দিয়েছে দেখো বোরন ট্রাইফ্লোরাইড লুইস অ্যাসিডের ন্যায় আচরণ করে কেন? আমরা বলছি ক্যালসিয়াম হাইড্রাইড কি, CaH2 কে আমরা হাইড্রোলিথ বলি। তাহলে বোরন ট্রাইফ্লোরাইড লুইস অ্যাসিডের ন্যায় আচরণ করে কেন? দেখো আমরা জানি বোরন 5 ইলেকট্রনিক কনফিগারেশন যদি করি 1s2 2s2 2p1, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। এক্সাইটেড স্টেটে দেখছি আমরা 1s2 2s2 1s2 2s1 2p2, অর্থাৎ গ্রাউন্ড স্টেটে যদি আমরা লক্ষ্য করি বোরনের, সেখানে একটা বিজোড় ইলেকট্রন ছিল, এটা গ্রাউন্ড স্টেট। এক্সাইটেড স্টেটে দেখছি একটা ইলেকট্রন এখানে ট্রান্সফার হয়ে আমরা দেখতে পাচ্ছি একটা করে ইলেকট্রন আছে, তাহলে এটা আমরা দেখছি এক্সাইটেড স্টেট। তাহলে এক্সাইটেড স্টেটে বোরন ফ্লুরিনের সঙ্গে বন্ড করার পর একটা করে ফ্লুরিন এখানে ইলেকট্রন দান করেন, এখানে ফ্লুরিন কি করেছে বলো, এর সঙ্গে জোড় হয়েছে, কোভ্যালেন্ট বন্ড তৈরি করেছে। তাহলে আমরা দেখছি সর্ববহিষ্ঠ কক্ষে বোরনের সর্ববহিষ্ঠ কক্ষে কটা? সর্ববহিষ্ঠ কক্ষে BF3 যৌগ গঠিত হওয়ার পর ইলেকট্রন সংখ্যা কটা হচ্ছে বলো? 6টা। তাহলে এই বোরন ট্রাইফ্লোরাইড যৌগে বোরন অ্যাটমের অক্টেট ইনকমপ্লিট আছে, তাহলে এর ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি আছে অষ্টক পূর্তির জন্য। তাহলে এই কারণে আমরা দেখব বোরন ট্রাইফ্লোরাইড কি হিসেবে কাজ করে বলো? একটি লুইস অ্যাসিড বা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টর হিসেবে কাজ করবে। যেমন এটা অ্যামোনিয়ার সঙ্গে দেখো
এটা কি হবে, অ্যামোনিয়া লোন পেয়ারটাকে ডাউন করবে, এই লুইস বেস হিসেবে কাজ করে, এটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। তাহলে বোরনের অষ্টক পূর্তি না হওয়ায় BF3 যৌগে বোরনের কটা ইলেকট্রন থাকতে পারে, 6টা। তাহলে অষ্টক পূর্তি না হওয়ায় বোরন অন্য কোনো মৌল থেকে ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্তি ঘটায়। এর ফলে বোরন ট্রাইফ্লোরাইড লুইস অ্যাসিডের মতো আচরণ করে। আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেনটা আমরা চলে যাই। কি ঘটে সমীকরণ সহ লেখো। ক্যালসিয়াম কার্বাইডে জল যোগ করা হলো। সেকেন্ড কোশ্চেন বলছে ইথাইল অ্যালকোহলের সাথে গাঢ় H2SO4 মিশিয়ে 180 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। দেখো ক্যালসিয়াম কার্বাইডে জল যোগ করলে কি হবে, CaC2 প্লাস H2O। আমরা এখানে কি পাবো বলো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যাসিটিলিন পাবো। ওকে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর কি পাবো বলো, অ্যাসিটিলিন পাবো। ওকে, তাহলে এখানে আমরা এই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। পরেরটা বলছে দেখো সেকেন্ড, ইথাইল অ্যালকোহলের সাথে H2SO4 মিশিয়ে উত্তপ্ত করা হলো। তাহলে CH3 CH2OH অ্যারো, এখানে লিখছি আমরা গাঢ় H2SO4 180 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি ঘটনা ঘটবে, দেখো আমরা এটা এভাবে লিখবো, যেটাতে OH আছে এটাকে আলফা লিখবো, তার অ্যাডজাসেন্টটাকে আমরা বলছি বিটা। তাহলে বিটার হাইড্রোজেন আর আলফার OH এই দুটো চলে যাবে, এলিমিনেশন হবে। 180 ডিগ্রি টেম্পারেচারে এটা কি হবে বলো, এলিমিনেশন রিঅ্যাকশন হবে, হ্যাঁ, বা অপনয়ন বিক্রিয়া হবে। পরে এটা আমরা পাবো CH2 ডাবল বন্ড CH2 পাবো, ইথিন পাবো। ওকে, কি পাবো বলো, ইথিন। ক্লিয়ার? আমরা পরের কোশ্চেনটা চলে যাই। দেখো পরের কোশ্চেন দিয়েছে, কোন ধর্মের দ্বারা CH3O3+ আয়নের স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। আরেকটা কোশ্চেন দিয়েছে, ভাট বিক্রিয়া দ্বারা বা উৎস বিক্রিয়া দ্বারা মিথেন তৈরি করা যায় না কেন। এখন আমরা প্রথমে কোশ্চেনটাতে আসি। এটা আছে এরকম, এটা প্লাস, और আমরা যদি অ্যাকচুয়ালি দেখি তাহলে এটা 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 দেখো ভ্যাকান্ট p অরবিটাল, এটাতে দেখো বলছে অক্টেট ইনকমপ্লিট। তাহলে এখানে দুটো ফ্যাক্টর আমরা ধরবো, একটা বলছে প্লাস আই প্রভাব কার বলো, CH3 গ্রুপের। CH3 গ্রুপের প্লাস আই প্রভাবের জন্য এই কার্বোক্যাটায়নটা সুস্থির হতে পারে। আরেকটা কথা যে আলফা কার্বনের সংখ্যা, দেখো এটাতে পজিটিভ চার্জ আছে, তাহলে এর অ্যাডজাসেন্ট কার্বনটা বলছি আমরা আলফা, এটা আলফা আলফা, তাহলে এখানে 9 আলফা হাইড্রোজেন উপস্থিত। ওকে, কটা আলফা হাইড্রোজেন বলো, 9খানা আলফা হাইড্রোজেন উপস্থিত। তাই জন্য এই কার্বোক্যাটায়নের 9খানা হাইপার কনজুগেটিং স্ট্রাকচার আমরা পাবো। তাহলে হাইপার কনজুগেশনের জন্য এর জন্য কার্বোক্যাটায়নটি সুস্থির হতে পারে। দুটো ব্যাপার, প্লাস আই প্রভাবের জন্য
আর হাইপার কনজুগেশনের জন্য। দেখো এটা হাইপার কনজুগেশন কিভাবে ড্র করতে হয়, বা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমরা সেখানে দেখো দুটো কথা আমাদের জিএসসি এটা ভিডিও দেওয়া হয়নি, তোমরা যদি আমাকে জানাও এই সম্পর্কে কিন্তু আমরা হাইপার কনজুগেশনের স্ট্রাকচার কিভাবে ড্র করতে হয়, কার্বোক্যাটায়নের তোমার স্টেবিলিটি কিভাবে জাজমেন্ট করতে হয় সেটা আমরা দেখব। ওকে, আমি শুধু একটা ভিডিও দিয়েছি জিওসি, সেখানে কার্বোক্যাটায়ন কিভাবে ফর্মেশন হয়, কার্বো অ্যানায়ন কিভাবে ফর্মেশন হয়, তাদের হাইব্রিডাইজেশন স্টেট কি থাকে, এই সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে, সেটা তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পাবে। ওকে, নেক্সট বলতে রাখো উডস বিক্রিয়া দ্বারা মিথেন প্রস্তুত করা যায় না কেন। আগে আমরা বলো যে মিথেন কয় কার্বন যুক্ত হাইড্রোকার্বন। মিথেনে হাইড্রোকার্বনের কটা কার্বন থাকে বলো মিথেনে? CH4, তাহলে এক কার্বন যুক্ত হাইড্রোকার্বন। ওকে, তাহলে উডস বিক্রিয়া কি হয় বলো? R বন্ড X প্লাস 2Na প্লাস X বন্ড R, তাহলে এটা আমরা পাই R বন্ড R পাই প্লাস NaX পাই। আর এখানে বলছে অ্যালকিল গ্রুপ, ঠিক আছে, তাহলে অ্যালকিল গ্রুপ বলছে R। তাহলে এই অ্যালকিল গ্রুপের কার্বন সংখ্যা যা থাকবে উডস বিক্রিয়ায় যে আমরা অ্যালকেন পাবো সেখানে তার ডাবল হবে। মিথেনটাকে আমরা এরকম ফ্র্যাগমেন্ট করতে পারি, একটা কার্বনকে আবার কি ফ্র্যাগমেন্ট করবো, তাই না? মিথেন একটি, তাহলে আমরা লিখবো উডস বিক্রিয়া দ্বারা জোড় সংখ্যক কার্বন যুক্ত অ্যালকেন প্রস্তুত করা হয়। মিথেনে একটি কার্বন পরমাণু থাকায় এটিকে উডস বিক্রিয়া দ্বারা প্রস্তুত করা যায় না। ওকে, আমরা ক্লাস 11-এর 2016-এর কেমিস্ট্রি পেপারের কমপ্লিট ডিসকাশন আমরা করলাম। 4টে পার্ট ভিডিও আছে, 4টে পার্টের মাধ্যমে আমরা কমপ্লিট ডিসকাস করলাম, প্রতিটা কোশ্চেনের অ্যান্সার করা হয়েছে। তোমরা সেটা দেখো, যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, পুরনো যারা তারা শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমরা এরপরে ক্লাস 11-এর 2018-এর কোশ্চেন পেপার নিয়ে আমরা আলোচনা করব, সেটা শীঘ্রই এই সপ্তাহের মধ্যে অবশ্যই হবে। তোমাদের পরীক্ষা যেহেতু সামনে, আগে তোমাদের বাবু ভিডিও দিতে পারিনি, 12-এর এবিটি টেস্ট পেপার সলভ হয়েছিল, তো ওটা হয়ে গেছে প্রায় অনেকটাই। তো এবার তোমাদের ইয়ারের কোশ্চেনগুলো, আর যদি পারা যায় কাউন্সিলের পেপার একটা আমরা সলভ করব। ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।